রাজ্য রাজনীতিতে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজনৈতিক দলের নেতারা এই ইস্যুতে রীতিমতো সরব। আপনারা প্রায় প্রত্যেকে অবগত আছেন যে রাজ্যের অন্যতম দল হিসাবে মথা তার মতন করে কয়েকটি কর্মসূচি সংগঠিত করেছে। মথার অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে পুষ্পবন্ত প্রাসাদ ইস্যুতে। তার পাশাপাশি গতকাল আপনারা আইপিএফটির কর্মসূচিও দেখেছেন এবং আইপিএফটি যে কয়েকটি বিষয়ে কর্মসূচি সংগঠিত করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই সময়ের মধ্যে তাদের যে তিপ্রাল্যান্ড দাবি তার সঙ্গে পুষ্পবন্ত প্রাসাদ তারাও সরকারের সিদ্ধান্ত মানতে নারাজ বা মানতে পারছেন না। তার পাশাপাশি ভিলেজ ভোটকে সামনে রেখে তাদের যে রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক শক্তি দেখানো, সেটা তারা দেখিয়েছেন। এসব কিছুর পর যদি মনে হয় যে শাসক দল চুপ আছে, কেউ কেউ বলবেন হয়তো আছে, আবার কারোর মতে না। মাত্র কয়েকদিন আগে বিজেপির প্রদেশ কার্যালয়ে কুসভা ভবনে সাংবাদিক সম্মেলনে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তার মতন করে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে কয়েকটি বিষয় সম্পর্কে তারা অবগত আছেন এবং যথেষ্ট রাজনৈতিক জবাব যে দল দিচ্ছে সেটাও তিনি তার মতন করে বুঝিয়ে দিয়েছেন। এসব কিছুর প্রেক্ষিতে যদি বলা যায় রাজ্যের এই চলমান পরিস্থিতিতে সিপিআইএম কোন দিকে রয়েছে, আমরা কয়েকদিন আগে কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক লড়াই এবং কিভাবে রাজ্যে কর্মসূচি সংগঠিত করছে তা নিয়ে কথা বলছি। আজ আমরা সেদিক থেকে বলছি পরিস্থিতি জবাব দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কি বা জবাব তিনি দিলেন? আজ মোহনপুর মহকুমা কমিটির সিপিআইএম এর সাংগঠনিক মহকুমা কমিটির সম্মেলন ছিল বামুটিয়া বেরিমোড়ায়। সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করে সরাসরি যে রাজনৈতিকভাবে জবাব দেওয়া, সেই জবাব সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দিয়েছেন। আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলি, আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আপনারাও আপনাদের মতন করে রাজনৈতিক সমীকরণে নানা বিষয় নিয়ে কথা বলেন। আমি এতটুকু বলি, আপনারা যারা আছেন আমার সঙ্গে, যারা থাকেন নিয়মিত, যারা কথা বলেন, তারা তো নিশ্চয়ই এই কথাটুকু বিশ্বাস করবেন প্রত্যেক দল তার মতন করে রাজনৈতিক শক্তি দেখানোর চেষ্টা করে, প্রত্যেক দল তার মতন করে টিকে থাকার চেষ্টা করে, প্রত্যেক দল তার মতন করে কর্মকাণ্ড কর্মসূচি সংগঠিত করে জনমত তৈরি করতে চায়। আমরা সিপিআইএম এর যে দৃশ্য দেখছেন সেখানে অবশ্যই বলা যেতে পারে সাংগঠনিক সম্মেলন। তার পাশাপাশি সিপিআইএম এর যে শাখা সংগঠনগুলো রয়েছে, অন্যতম শাখা সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তারাও তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করে ময়দানে থেকেই যেন সবকিছু জবাব দিচ্ছে। আমরা সেই দিক থেকে আজ বলছি, জবাব দিলেন জিতেন্দ্র। আপনাদের প্রতিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা উপলব্ধি করছেন চারদিক থেকে, আপনারা উপলব্ধি করছেন রাজ্যের নানা জায়গা থেকে বিষয়গুলো নিয়ে। কি জবাবই বা দিলেন আমরা সেদিক থেকে কথা শুনবো, অবশ্যই নেতৃত্বের আপনাদেরও কথা শুনবো। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কি বক্তব্য আমরা একবার শুনবো। তার পাশাপাশি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কথা বলবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও আপনার প্রতিক্রিয়া দেবেন এবং অবশ্যই আপনি যে চারদিক থেকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যে অভিজ্ঞতা নিচ্ছেন তাও এই আয়োজনে শেয়ার করবেন। কেন জনগণের অধিকার তাদের কেড়ে নিতে হবে? তো সেই শাসক গোষ্ঠী ত্রিপুরাজ্যে এই সময়, নমস্কার, কে বলছেন? আমাদের হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। ঠিক আছে। না, অ্যাকচুয়ালি জবাব তো অ্যাকচুয়ালি উনিই দেবেন, আর মানে বামফ্রন্টের পক্ষ থেকে কেউ আর জবাব দেওয়ার মতো আর কেউ নেই। কারণ উনি কালকে যদি মারা যান সেখানে আর কেউ কথা বলার মতো আর কোনো শক্তিও থাকবে না, এবং যা বলার উনি বলবেন। তবে আজকে বামুডিয়াতে না বলে জম্পুর জলা, টাকার জলা, করবুক, এটা মানে প্রত্যন্ত একটা মানে মহকুমা সম্মেলনে বললে ভালো হতো আর কি। এটা বামুডিয়াতে নরেন্দ্র শাসন সেখানে বললেন, এটা না বলে উনি ওই কদিন আগে যে করবুকে গেলেন ওইখানে বললে ভালো হতো। টাকার জেলা হোক, জম্পুর জেলা হোক, চারতল হোক, মানে ইন্টারে বললে একটু ভালো হতো আর কি। এটাই বলা ছিল আর কি। আমাদের নজরে কি পড়ছে, 365 দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না
সোমবার থেকে রবিবার ত্রিপুরার যে কোনো না কোনো প্রান্তিক কোনো না কোনো অংশের নাগরিকদের তরফ থেকে রাস্তা রোকো হচ্ছে না স্বতঃস্ফূর্তভাবে। কোথাও জলের জন্য, কোথাও রাস্তার জন্য, কোথাও রেগার কাজ বা কাজ করে মজুরি না পাওয়ার জন্য, কোথাও যুবকদের চাকরির জন্য, কোথাও হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, স্কুলের শিক্ষক নেই, চেয়ার টেবিল বেঞ্চি নেই। তো এইভাবে এ রাজ্যে প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে নাগরিক বিক্ষোভ চলছে। এটা প্রমাণ করে যে মানুষ ক্ষুব্ধ, মানুষ অসন্তুষ্ট, সরকার তার প্রতিশ্রুতি পালন করছে না এবং পালন করবে না। এই সরকারের প্রতি মানুষের যে আস্থা নেই, এটাই সেভাবে বেরিয়ে আসছে। ত্রিপুরা যে তাদের অস্ত্র পাহাড়ি বাঙালি, ট্রাইবেল নন ট্রাইবেল। আমরা অতীতের শাসক দলের সময় তো দেখেছি, সে 1980-তে, 1988-তে একই কায়দায় বুর্জোয়ারা আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকারকে দুর্বল করার জন্য চেষ্টা করেছে এবং এটাই 2018 এনসি দেববর্মাকে দিয়ে ত্রিপুরাল্যান্ডের স্লোগান ভাসিয়ে দিয়ে এবং এনসি দেববর্মা যখন তার সমস্ত প্রায় অস্তিত্ব হারিয়ে ফেলছিল, তখন নতুন করে প্রদ্যুৎ মানিক্য কিশোরকে দিয়ে ত্রিপুরা মথা, ঘাটার ত্রিপুরাল্যান্ড, একটার পর একটা সেই 18, 24, 23 আমরা যদি দেখি আইপিএফটির মুখে হোক বা ত্রিপুরা মথার মুখে হোক, একটা কনসিস্টেন্সি, একটা ধারাবাহিকতা, একটার সাথে একটা সম্পর্ক নেই। এবং তার সর্বশেষ খেলা হচ্ছে আগরতলায় কুঞ্জবনে কুশবন্ত প্রাসাদ। এক সময়তে এটা রাজন্য অতিথিশালা ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে তার 7 বার তিনি এখানে এসেছিলেন। তার শেষ দিকে সেখানে তিনি অবস্থান করেছিলেন। তার সাথে ত্রিপুরাজ্যের অনেক ইতিহাস বিজড়িত। বামপন্থী ফ্রন্ট সরকার এরকম একটা জায়গাকে একদিক থেকে ঐতিহাসিক, আরেক দিক থেকে আগরতলা শহরের সবচেয়ে মনোরম একটা কেন্দ্রবিন্দুতে তৎকালীন সময়তে আমরা এই অর্থ কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়ে, সেই ক্যাবিনেটের সদস্য আমিও ছিলাম, কমরেড প্রণবও ছিলেন, কমরেড পবিত্র দাও ছিলেন, যে রাজভবনটাকে যদি অন্য একটা জায়গায় স্থানান্তর করা যায়, এই জায়গাটা একটা ঐতিহাসিক স্মারক হিসেবে সুরক্ষিত করা যাবে। পাশাপাশি এখন যে রবীন্দ্র কারণ আছে, সবটা মিলিয়ে আমাদের রাজ্যের ট্রাইবেল, নন ট্রাইবেল, হিন্দু, মুসলমান সমস্ত অংশের তাদের যে শিশু, কচি কাঁচা, তাদের অন্যতম একটা সংস্কৃতি কেন্দ্র। কেননা নমস্কার, কে বলছেন? ভবিষ্যৎ প্রজন্মকে যদি বলছিলাম, হ্যাঁ বল। মানে দেখুন, ত্রিপুরার মধ্যে উনিও এলওপি, উনি বলছেন ভারতবর্ষের মধ্যে রাহুল গান্ধী এলওপি, মানে লোকসভাতে, কিন্তু ওনারা কিন্তু সাংবিধানিক ভাবে মানে মন্ত্রী পর্যায়ের স্তরে পড়েন। কিন্তু বলছেন ঠিক আছে, কিন্তু যারা এইসব বিষয় নিয়ে এখন আন্তর্জাতিক স্তরে কিছু কিছু বিষয় আছে, ভারত বাংলাদেশ নিয়ে অনেকে ওনাদের বক্তব্য কাউন্টার করেছে। দেখলাম জিতেন বাবু এই অনেক রাজ্যের বিশেষ কিছু, মানে কি বলবো, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে উত্তর জেলা ধর্মনগর মহকুমার অধীনে,
হুম, তো উত্তরপ্রদেশ হয়েছে। তো এগুলি আমি বলবো যে প্রতিবাদ করা 100 মধ্যে 100 সঠিক, কিন্তু এই অনেকে অনেক দেখবেন আপনাদের টিভি ডিবেট ডিবেট হয়, বলবো অনেক কিছু বলে যেগুলি আপনাদের লাইভে বলা যায় না। বলবো সব থেকে মানে বিচার বিবেচনা করে সবাইকে যেন ঐক্যবদ্ধ করার প্রয়াস চলুক। হ্যাঁ, আর এগুলি যারা মনে করেন কিছু রাজনৈতিক বিষয় বুঝে তারা অবশ্যই দেখছে যে কি হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে ভারতীয় হাই কমিশনার অফিসে কি হয়েছে, এগুলো কিন্তু ঠিক নয়। এগুলো উত্তেজনা সৃষ্টি করা আমাদের রাজ্যের জন্য, আমাদের রাজ্যের জন্য নয়, সারা ভারতবর্ষের জন্য সঠিক নয়। একটা ক্ষুদ্র অংশ 1% বা 1.5% লোকেদের জন্য সারা বিশ্বের কাছে আমাদের দেশটা বা আমাদের রাজ্যের অবমাননা হচ্ছে। কোথায় কি হচ্ছে, একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে কি হবে, কি হচ্ছে, এগুলি দেখার জন্য অনেক আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, বিভিন্ন দপ্তর আছে। এই জন্য এগুলো যে করছে, এগুলোকে আমি সমর্থন করছি না। রাজীব বাবুকে বলবো এলওপি হিসাবে যে ভারতীয় হাইকমিশন, যে বাংলাদেশের হাইকমিশন আগরতলাতে যেগুলি হয়েছে এগুলো তীব্র প্রতিবাদ করার জন্য। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দেখছি খুব ওনারা আন্তর্জাতিক স্তরে এগুলি পৌঁছিয়ে দিচ্ছে। যেগুলি করছে শুনছি মানে অনেক গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার হয়েছে, মানে সঠিক তদন্ত হোক। আমাদের রাজ্যের মানে জনগণ কিন্তু কোন রাজনৈতিক দলের এক দুজন নেতা দিয়ে পরিচালিত হয় না। আমরা শান্তি চাই, শান্তিপ্রিয় পরিবেশ চাই। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে আমাদের সুসম্পর্ক চাই। সেগুলো জীবনবাবুকে বলবো যে এগুলি মানে নিয়ে কিছু বলার জন্য। উনি যদি সংস্কৃতি মননের মধ্য দিয়ে শিল্প তৈরি করা যায়, সে প্রজন্মই নেতৃত্ব দেবে জাতিকে, দেশকে। অর্থ কমিশনও আমাদের সেই প্রস্তাবকে মান্যতা দিয়ে এই রাজ্যপাল ভবন তৈরি করার জন্য আমাদের অর্থ দিয়েছে। কিন্তু এই সরকার আসার পর হঠাৎ করে এটাকে কি একটা প্রতিষ্ঠানে তৈরি করছে। সর্বশেষ সেখানে টাটা গ্রুপকে দিয়ে 5 তারা হোটেল করার জন্য চুক্তি সই করেন। এ রাজ্যে টাটা আসুক, বিড়লা আসুক, যেহেতু সরকারিভাবে সব বিনিয়োগ আসছে না, স্বচ্ছ টাকা দিয়ে এখানে হোটেল হোক, মেডিকেল কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, শিল্প হোক, আমরা চাই। এতে কোনো বিরোধিতা নেই যদি ত্রিপুরাজ্যের জনগণের তার স্বার্থকে সুরক্ষিত করে এই কাজটা করে। তো কোন ক্যাবিনেট? সেই ক্যাবিনেটে ডাক্তার মানিক সাহারা, যারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, তারা যেমন সদস্য, সেই ক্যাবিনেটের সদস্য ত্রিপুরা মথার অনিমেষ দেববর্মা, আপনাদের মহকুমারও একজন আছেন এখানে, ঋষিকেতু দেববর্মা। তো সেই ক্যাবিনেটে তারা কোনো প্রতিবাদ করলেন না, এবং অনিমেষ দেববর্মার তরফ থেকে আজ পর্যন্ত একটা বক্তব্য শোনা যায় না। কিন্তু লেলিয়ে দেওয়া হচ্ছে সেই সরলমতি ছাত্রছাত্রী, তাদের সংগঠনের টিআইএসএফ নাকি জানি, টিআইএসএফ কে ওয়াইটিএফ, আর গতকাল তাদের মহিলা সংগঠন ডব্লিউটিএফ নাকি জানি, হ্যাঁ এরকম, তাদেরকে পাঠিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে কোন দলেরই অংশগ্রহণের কোন বাধা নেই, তার বিরোধিতা আমরা করছি না। কিন্তু কেন বিচারিতা? এই সেদিনও
ডাক্তার মানিক শাহর সাথে প্রদ্যুৎ মানিক্য কিশোরের হাসি হাসি মোলাকাত, ক্যাবিনেটে তাদের দুজন সদস্য, সেখানে কোনো প্রতিবাদ নেই। বা সরকারও এই জাতীয় একটা বহু কোটি মূল্যের সম্পদ, এটাকে একটা বেসরকারি কোম্পানির হাতে দীর্ঘ মেয়াদী লিজে তুলে দিচ্ছে। এই জাতীয় কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে পরে শুধু শাসক গোষ্ঠীর মধ্যে যারা সদস্য তাদের মধ্যে না, জনগণের রায় নিতে লাগে। কুঞ্জবন, রবীন্দ্র কানন, পুষ্পবন্ত প্রসাদ, এরকম একটা জায়গা একটা প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেবে, এর জন্য জনশুনানি করতে হয়, পত্রিকাতে বিজ্ঞাপন দিতে হয়, রাজ্যের ইতিহাস মনস্ক সংস্কৃতি মনা লোকদের তার সমর্থন জানতে হয়। কিছুই করল না। এখন তীব্রামথা এই সমস্ত নাটক করাচ্ছে তাদের দলের, এবং এই নাটকের পেছনে কারণটা কি? আসল কারণ পুষ্পবন্ত প্রসাদ নয়, কারণ মালঞ্চ নিবাসও এরকম একটা ইতিহাস বিজড়িত। সে মালঞ্চ নিবাস এখন কি? বিয়ে বাড়ি। মানিক্য কোর্ট কি? বিয়ে বাড়ি। তারপর আরেকটা আছে এই যে আমাদের সোনারতরী গেস্ট হাউসের পাশে, এটাও বিয়ে বাড়ি। তাহলে পুষ্পবন্ত প্রসাদ সম্পর্কে যদি এত আপত্তি থাকে, তাহলে মালঞ্চ নিবাস, মানিক্য কোর্ট, এগুলো নিয়েই তো আপত্তি থাকার কথা ছিল। সেখানে বিবেক বাঁধে না, এখানে কেন বিবেক বাঁধে? আসল কথা হলো ত্রিপুরাজ্যের জনগণের, বিশেষ করে ট্রাইবাল অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে মোড় ঘোরানোর জন্য। সে অন্যদিকটা কি? ৩রা মার্চ ২০২৪ ইংরাজি, সেই বরমুড়াতে আর একটা নাটক হলো যে আমৃত্যু অনশন, আমৃত্যু লড়াই যদি তার কনস্টিটিউশন সলিউশন না হয়, গ্রেটার ত্রিপুরার না হয়, হঠাৎ করে এই ভিড়ের মধ্যে ফোন আসলো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বলছি। তো জবাব দিলেন জিতেন্দ্র, এটাই তো টপিক আজকের বিষয়। হ্যাঁ, তো যে কথাটা বলতে চাইতেছি, কথাটা হইলো আমরা 2018 ইলেকশনের আগে আমরা দেখছি বড়মুড়ার এখানে চম্পকনগর এখানে ল্যাংড়া নৃত্য, আইটি উলঙ্গ নৃত্য যেটা হয়, ওখানে যাই হোক আজকে যে ওই যে কুঞ্জবনের যে এই রাজপ্রসাদের একটা ইয়ে নিয়ে সেটা প্রদ্যুৎ বাবু যে ইয়ে করতেছে, এটা যাই হোক এটা ল্যাংড়া নৃত্য হইতেছে না, এটা হইতেছে গামছা গলার মধ্যে দিয়ে সেরা এরা আন্দোলন করতেছে যে রাজ ধর্ম রক্ষা করতে এই বসে যাদের বিরুদ্ধে প্রদ্যুৎ বাবুর নেতৃত্বে যে লড়াই হইত না, মানে এই একটা আন্দোলন, একটা মিছিল করছে, আন্দোলনও কোন দিত না, এটা মিছিল করছে। এদের পরিপূরক যারা, তাদের বিরুদ্ধে একদিন মানে একটা কথা শুনছিলাম অনেক আগে, নবীন চক্রবর্তী হয়েছিল, শুনতেছেন নি? সবাই শুনছেন আপনার কথা? হ্যাঁ শুনতেছেন? সবাই শুনছেন আপনার কথা? আচ্ছা, নিতিন চক্রবর্তী যে সময় মুখ্যমন্ত্রী আসলো, নিতিন চক্রবর্তী এক সময় করেছিল যে মাসির গালে বলে দাড়ি উঠে না, মাসির গালে দাড়ি উঠে না। তো এই জায়গার মধ্যে আজকে তীব্রামতা, বিজেপি, আইটিএফটি, তারা সবাই একই মায়ের গর্ভের সন্তান হইয়া একজনে আরেকজনের বিরুদ্ধে ওই যে লুকাচুরি যে খেলা, লুকালুকি খেলা হয়, যেটা আমরা গ্রাম বাংলার মধ্যে হয় আর কি, সেটা মানুষকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার লেগিয়া যে একটা নাটক তৈরি করতেছে, বুঝল কথা। আর দিকের মধ্যে কংগ্রেস এই জিতেন্দ্র চৌধুরী পুঙ্খানুভাবে যে জবাব দিছে, এতে আমি খুব আনন্দিত হয়েছি। আর ওই ইগানের মধ্যে আরেকজন বন্ধু
এই বাংলাদেশেরই তবে আমি হিন্দু হইলো আমার যে হিন্দুত্ব ধর্ম রক্ষা করা এটা আমার কর্তব্য। পাশাপাশি আমার পাড়ার মধ্যে মসজিদ আছে, এই মসজিদ যারে আমরা কই আমরা জুম্মা ঘর হই, আমরা জুম্মা ঘরের আছে এখানের মধ্যে বাংলাদেশে যেটা হইতে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এটার মধ্যে ওই যে মাটির জালে দাঁড়িয়ে উঠে না, এরাই চিন্তা করবো, তো এটা লুকালুকি খেলা। এইলো আমার কথা। নমস্কার। আমি দেখি আরেকটুলি কটা দিল্লি গেলে 3রা মার্চ 2024 অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে চুক্তি। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। জিতেন বাবু যে পরিস্থিতি জবাব দিছে কথাটা কিন্তু আসলে সত্যি, এটা তো আমরাও প্রশ্ন, কালকে আমিও আপত্তি করছি যে রাজত্ব, রাজার নাম কেন পৃথিবীতে সারা জীবন থাকবো, এটা হয় না, এটা সম্ভব না। প্রথমত হইলো এই কথাটাই আমি কালকে বুঝাইতে চাইছিলাম যে এই পদ্মুত কিশোরের মা থেকে আরম্ভ করে বাবার থেকে আরম্ভ করে পুরা ত্রিপুরারে বিচ্ছ যাইতেছে গিয়ে, এবং বিচ্ছ যাইতেছে বারবার কিস করে ঠাকুর নিতেছে ত্রিপুরার থেকে। আজকা এত গুরুত্বপূর্ণ উজ্জয়ন প্রসাদ, এটা আমরা কাছে মনে হয় একটা দীক্ষা জানানোর সুযোগ করে দিল এই পদ্মুত কিশোর পরিবারের দীক্ষা জানানোর দরকার। কারণ সারা আগরতলাটা দিক চালাইতেছে, রাজবাড়ির পুরাটা দিক চালাইতেছে, আবার নাটক দিয়ে দেখাইতো জনজাতির দল থেকে। তো জনজাতিরাও বুঝে না, এরা স্বার্থের পাগল। আমি এই কারণে বলছি, আপনি দেখুন আরেকটা জিনিস আমার জিতেন বাবুর কাছে আপনার মাধ্যমে প্রশ্ন আমার। জিতেন বাবু তো প্রতিবাদ করতেছে কিসের থেকে? সিপিএম পার্টির থেকে। আজকাল পরিস্থিতির জবাব দিলেন, ভালো কথা। আমার প্রশ্ন হলো, আজকাল যদি আবার প্রস্তাব আসে জিতেন বাবু সিপিএম এর প্রধানমন্ত্রী হইব ভারতবর্ষের, বা যে কোনো প্রধানমন্ত্রী হইব ভারতবর্ষের, তা ওনার দলের যে মনোবাদী যে যারা আছে কট্টরপন্থী, এরা কি ওনারা এই সুযোগটা দিব প্রধানমন্ত্রী হোক ভারতবর্ষে? কেন উনি সিপিএম থেকে উনি তো ট্রাইবেলের কথা বলবেন না, শুনলাম ট্রাইবেল দরুদি বললেন। কি করে উনি ট্রাইবেল দরুদি? প্রস্তাবটা আইছিল প্রধানমন্ত্রী হওয়ার জন্য, উনিও তো ধোকা দিতেছেন সিপিএম পার্টিতে থেকে, মানুষকে ধোকা দিতেছে সিপিএমরা। এটা কি অস্বীকার করা যায়? আপনি দেখেন জ্বলন্ত প্রমাণ, আজকে উনি এসটি, উনি কার অধিকারে মানে কার দলতে চাকরি করে গেছেন, ভালো র্যাঙ্কে তো চাকরি করতে না, আজকে উনি মুখ্য ভালো পদে আছেন বা উনি মন্ত্রী হয়ে গেছেন। আম্বেদকরের দলতে হয়েছেন বাবা সাহেবের, উনি একদিনে একটা শব্দ বলছে আম্বেদকরের সম্বন্ধে, ট্রাইবেলদেরকে বলছে যে আসো আমরা এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকের জাতির হক নিয়ে আমরা করি। উনিও তো ধোকা দিতেছে ট্রাইবেলরা। এইগুলি বোঝার দরকার। উনি গোটা পাতা বোঝাইতেছে মানুষের। আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো ওনার কাছে, হাত জোর করে অনুরোধ করবো, আসুন আপনারা এসসি এসটি ওবিসি প্রত্যেকের সাথে মিশন, সিপিএম পার্টি ত্যাগ করুন। এরা ধোকা দিচ্ছে ত্রিপুরার মানুষের, বিজেপি বরবাদ করে দিতেছে। আপনারা আসুন, এসসি এসটি ওবিসি যে মাইনরিটি সব নিয়ে আমরা রাজনীতি করি, দেশটার সামনের দিকে নেই। আর আরএসএস কোন কট্টরপন্থী যারা ব্রাহ্মণ যারা আজকে রাষ্ট্রের শাসন করতেছে, এদেরকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা আমরা করি। তাহলে আমরা দেশ বিজ্ঞানের দিকে আগাবো। জাতি বাতি ভেদ কিছুই আমরা রাখুন না। আসুন, আপনি ডাক দেন, আমরা আসতে রাজি আছি। আমি সংগঠন চালাই, আমি বিমানী সংগঠন চালাই। আপনার মাধ্যমে ওনার কাছে অনুরোধ, উনি সিপিএম ত্যাগ করে আপনার সাথে যোগাযোগ করুক, আমরা ওনাদের সাহায্য করবো। আপনি যে জানেন, উনিও জানে আমরা এক ছেলেরা কি পর্যন্ত পুরো সমাজ তারে সিপিএম বরবাদ করে দিছে। আজকে এক ছেলের কোনো চাকরি নাই, 7,500 চাকরি করে ভুয়া সার্টিফিকেট, আমরা রাজনীতি করতেছে ভুয়া। ত্রিপুরাতে 2টা লোকসভা কেন্দ্র একটা করে দাঁড়াবে, কিন্তু মথার লোক দাঁড়ালেও তার চিহ্ন হবে পদ্মফুল। ভূ ভারতে যেটা কোথাও হয় না।
একটা নামকে বাস্তে চুক্তি হল। এই চুক্তিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই শব্দ একটাও বসাবার সুযোগ হল না। লেখা হলো টাইম বাউন্ড, 6 মাসের মধ্যে চুক্তি কার্যকরী হবে। সময় ভিত্তিক এবং সে সময় হলো 6 মাস। মাঝখানে লোকসভা নির্বাচন গেল, তাদের যা স্বার্থ সিদ্ধি করা হয়ে গেল। তো মার্চের 6 তারিখ থেকে স্বাক্ষরের পর্যন্ত 6 মাস হয়, সেপ্টেম্বরের 6 তারিখে 6 মাস পূর্ণ হয়। এই 6 মাসে এই চুক্তি নিয়ে একটা আলোচনা হলো না, একটা বৈঠক হলো না, দিল্লি থেকে কোন প্রতিনিধি সফর করলো না। প্রণব নল তারপর কি জবাব দেন? সেপ্টেম্বরের 21 তারিখ দিল্লিতে একটা মিটিং হলো। কি মিটিং? সে মিটিং একটা কমিটি করে দেওয়া হলো। এই কমিটি তো আগেও বহুবার হয়েছে, এনসি দেববর্মার সাথেও হাই পাওয়ার কমিটি হয়েছে। সেই কমিটি একটা মাইনস বের করে তারাও বলেছিল 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে যদি বিজেপি আইপিএফ সরকার আসে। কিন্তু সেই এম্পাওয়ার কমিটি বা হাই পাওয়ার কমিটি একটা মাইনস বের করল না। এটা 6 মাস হয়ে গেল। 21 সেপ্টেম্বর মিটিং হল। এই সর্বশেষ একটা মিটিং হয়েছে গত 3 তারিখ, এই মাসের 3 তারিখ। এই 2-3 দিন হল। পত্রিকাতে দেখা থাকবেন, একটি শব্দও নেই। ত্রিপুরা মাথা পালাবার রাস্তা করছে। কিভাবে এই সরলমতি মহিলা ছাত্র যাদেরকে নিয়ে 2021-এর এই খুমলুং এই এডিসি নির্বাচনে খুমলুং দখল করেছে, 2023-এর বিধানসভা নির্বাচনে সেখানে ভোট ভাগাভাগি করিয়ে বিজেপিকে ক্ষমতা আসতে সুযোগ করে দিয়েছে, এখন আবার সেখানে চলে গেছে। কাজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার একটা ইস্যু দরকার। সেই ইস্যুটা হলো পুষ্পবন্ত প্রসাদ, তার সাথে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো পুনর্বালাই নেই, কোন সম্পর্ক নেই। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথা, এডিসিতে ত্রিপুরা মথার 100% তাদের দখল। 4 বছর ধরে নির্বাচিত ভিলেজ কমিটি নেই। সম্মেলনটি এমন একটা জায়গায় হচ্ছে যার সাথে আমাদের ত্রিপুরাজ্যের গণ আন্দোলনের অতীতের বহু স্মৃতি জড়িত। কমরেড সুরেন্দ্র রায়ের তার বাসভবন বা যে এলাকায় তার জীবন সংগ্রাম, এখানে থেকেই তিনি সারা জীবন করে গেছিলেন। আমি সেই সুবাদে এরকম একটা জায়গায় এখানে ঠিক করার জন্য মহকুমা কমিটিকে ধন্যবাদ জানাবো। এতে আমাদের বহু নবীন প্রজন্মের কমরেডদের এই ইতিহাসের একটু জবাব জানার জন্য একটু হলে তাদের সুযোগ হবে। তো বন্ধুরা, আমাদের এই যে পার্টির সম্মেলনের যে নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। জবাব দিলেন জিতেন্দ্র। অনেকবার ফোন করলাম, প্রায় 5 বার রিং করার পর ফোনটা ধরলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিপিআইএম নেতৃত্ব জিতেন্দ্র চৌধুরী যে পুষ্পবঞ্জি প্রসাদ, সেই নিয়ে যে আজকের যে গণকনভেনশনে যে আলোচনা করলেন, তো এসব কথা শোনার কথা, জানার কথা। এগুলি ইতিহাস, মানে ইতিহাস না, মানে এগুলি আমাদের রাজ্যের মানুষ জানে, তারপর আবার পরবর্তী জানার দরকার। এই কথাগুলো
জন্য যুক্তিকতা আছে, এগুলি এই কথাগুলির প্রাসঙ্গিকতা আছে, এই কথাগুলির মধ্যে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই, প্রশ্রয় নেই, একদম সঠিক বাস্তব। এগুলি মানুষ জানতে হবে, মানুষ তারপর আরো বুঝতে হবে। তার জন্য এই কথাগুলি এই ত্রিপুরার মানুষ শুনুক, জানুক, সত্য কি মিথ্যা কি, আসলে কি চক্রান্ত কি, আসলে বিষয় কি, তার মধ্যে নাটক হচ্ছে, কথার বাড়াবো না, এগুলি এই ত্রিপুরার মানুষ জানুক, এতটুকু কথা। নমস্কার দাদা। শুধু আমাদের রাজ্যে না, সারা দেশে এটা সংগঠিত হচ্ছে, আপনি সকলে জানেন। আমাদের পার্টির 24তম মহাসম্মেলন তথা পার্টি কংগ্রেসকে উপলক্ষ করে সারা দেশে আমাদের পার্টির প্রায় 10.5 লক্ষ সদস্য, তারা ব্রাঞ্চ থেকে সর্বভারতীয় স্তর অব্দি লক্ষাধিক এরকম কর্মসূচিতে তারা মিলিত হবেন বা হচ্ছে। যদিও এটা আমাদের গঠনতান্ত্রিক একটা প্রক্রিয়া, 3 বছর অন্তর অন্তর আমাদের পার্টির যে সংবিধানকে অনুসরণ করে আমরা এই সম্মেলন প্রক্রিয়া সংগঠিত করি, কিন্তু তাই বলে এটা মোটেই একটা আনুষ্ঠানিকতা। আপনারা জানেন আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদের পার্টি তার যাত্রাপথ শুরু হয়েছে। সে লক্ষ্যটা হল আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্যের প্রদানী মার্ক্সবাদ, লেনিনবাদকে ভিত্তি করে আমাদের দেশেও একটা শোষণহীন সমাজ ব্যবস্থা তথা সমাজতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে। কাজেই 3 বছর অন্তর আমাদের এই সম্মেলন প্রক্রিয়া হলেও এটা আনুষ্ঠানিকতা না, এই লক্ষ্যপথে পৌঁছার জন্য এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা একটা এমন সময়তে দেশ এবং রাজ্যের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে আমাদের এই সম্মেলন সংগঠিত হচ্ছে, তখন সারা দেশের সাথে আমাদের রাজ্য একটা চরম দক্ষিণপন্থা রাজনীতির একটা হাওয়া বইছে। আর সেই দক্ষিণপন্থা রাজনীতির যে হাওয়া, তার মূল উদ্দেশ্য কিভাবে আমাদের দেশে দিয়ে বুঝি তার হাতে এই দেশের সমস্ত সম্পদ। দেখুন জিতেন বাবু লাইনে কথা বলছেন, এবং বামফ্রন্ট সরকার যে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু ভারতের সংবিধানের ভিতরে থেকে ওরা কাজ করেছে, যেটা আমাদের অনেকগুলি কাজই 100-র মধ্যে 90টা কাজই পছন্দ হয়েছে এবং জনস্বার্থে হয়েছে, যেই কাজের আপনার তুলনা এখন পর্যন্ত কোন দল বা সরকার দিতে পারেনি। তো আমি অনেকদিনই বলেছি প্রথম থেকেই যে এই সরকারটা, মানে বিশেষ করে বামফ্রন্ট সরকারটা কি কি কাজ করেছে। আর এখন শুধু আমরা ভাওতার মধ্যে চলছি। আপনার কর্মচারীদের স্বতন্ত্র কমিশন থেকে শুরু করে, গোমতী দিয়ে জাহাজ থেকে শুরু করে সম্পূর্ণ ভাওতা, শুধু ভাওতা। কিন্তু আমার তো বুঝতে পারেনি বিজেপি দল যে এত বড় ভাওতাবাদী দল, এটা তারা বুঝতে পারেনি। ত্রিপুরা রাজ্যের জনসাধারণও বুঝতে পারেননি, দিন দিন বুঝবে।
মানুষ যখন ভিখারি হবে তখন বুঝবে। দেখুন, আমি আজকে কথা বলছি, আমার এখন বয়স 68 বছর। আমার বুকে একটা জোর আছে যে আমি একজন পেনশনার, আমি চাকরি করে পেনশন পাচ্ছি। এমন দিন আসবে বেকাররা চাকরি করে বাড়িতে খালি হাতে ফিরে যাবে, পেনশন পাবে না। কি অবস্থা হবে অনুমান করে দেখুন। কি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সর্বনাশ করছে জনসাধারণের, অথচ বিনা পয়সার আপনার মাটির তলের গ্যাস শুধু খরচ করে গত সরকার বাড়ি বাড়ি লাইন দিয়েছে। আর ওরা দিনে দিনে দাম বাড়ানো শুরু করেছে। 30 টাকার কেরোসিন এখন 80 টাকা করেছে। এই যে মানুষের সর্বনাশ করছে, টাকাগুলি কি করছে? বেকারকে দেখ না, বেকারের চাকরি তো ওরা থাক। কাজেই জিতেন বাবুর কথা, জিতেন বাবুর লাইনে আছে। ভারতবর্ষ কমিউনিস্ট পলিসিতে চলে না, ভারতবর্ষের আলাদা সংবিধানে চলে। তাদের নীতি আদর্শ যতই হোক, আমাদের দেশ কিন্তু পরিচালনা করেছে তারা ভারতের সংবিধানের ভিতরে থেকে। এটাই আমার বক্তব্য। নমস্কার। সমস্ত সম্পদ, মানুষের সমস্ত অধিকারকে হরণ করে তাদের হাতে কর্তৃত্ব তুলে দেওয়া যায়। তার একটা প্রকৃষ্ট উদাহরণ কদিন আগে দেখেছেন। গত 25শে নভেম্বর আমাদের ভারতীয় সংসদের শীতকাল অধিবেশন শুরু হয়েছিল। তার কদিন আগেই আমাদের দেশের সর্ববৃহৎ যে একচেটিয়া পুঁজি আদানি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর গত মাত্র 10 বছরে এই পরিবারের হাতে এই দেশের প্রায় 1/3 সম্পদ পঞ্জীকৃত হয়েছে। অন্যরা মিলে আমাদের দেশের মোট সম্পদের প্রায় 80% এখন একচেটিয়া পুঁজির হাতে। এই পুঁজির বিরুদ্ধে মার্কিন মূলকে আমাদের দেশে, এটা অন্য দেশে নয়, এখন তথাকথিত মুক্ত বাজারে কিভাবে আমাদের দেশের জনগণের সম্পদ নানা যে অনিয়মের পথ ধরে, দুর্নীতির পথ ধরে এগুলা লুট করছে। এরকম ভাবেই যে এই একচেটিয়া পুঁজি বহুজাতিক কোম্পানির মধ্যে সেটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। তার বিরুদ্ধে মার্কিন আদালত গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু আমাদের পার্লামেন্ট এই বিষয়ে কোনো আলোচনা করতে দেবে না। প্রায় কদিন ধরেই পার্লামেন্ট চলছিল না। এটা প্রমাণ করে যে আমাদের দেশের বর্তমান সরকার তারা কতটুকু এই দেশের একচেটিয়া পুঁজি তার স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই দেশের মানুষ একটা নির্বাচন, দুটা নির্বাচন, তাদের নানা ধরনের প্রলোভনে, তাদের সমস্ত যে মিষ্টি কথায় কান দিলেও আমাদের দেশের সাধারণ মানুষ বারবার করতে চায় না। এবং তার প্রমাণ সারা পৃথিবী দেখেছে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনে। সেখানে যে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই তার সাথে কালো টাকা এবং মিডিয়াকে ব্যবহার করে নানা ধরনের কারচুপির মধ্যেও গিয়েও বর্তমান যে দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারা যদিও কোন প্রকারে ক্ষমতায় ফিরে আসতে পেরেছে, তাদের অনেক দাম্ভিক ঘোষণার পর 400 পার করবে,
একাই 370টা আসন দখল করবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ পায়নি। শুধু তা নয়, এত কিছু করার পরও 36.6% মাত্র ভোট তারা পেয়েছে। অর্থাৎ ভারতবর্ষের 2/3 মানুষ, 2/3 ভোটার এই সরকারকে সমর্থন করে না। তো স্বাভাবিক তাদের এই শাসন কার্য টিকিয়ে রাখতে গেলে পরে, জনবিরোধী তাদের স্টিম রোলারগুলো চালিয়ে রাখতে গেলে পরে সেখানে নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম পরিস্থিতি জবাব দিলেন জিতেন্দ্র। তো পরিস্থিতি তো গোলাটে, এটা তো আমরা সাধারণ জনগণ অনেকটাই উপলব্ধি করি। তো জিতেন বাবুও জবাব দিলেন কোথায়? একটা পার্টির সম্মেলনে। তো রাজনৈতিক খেলা, গোলা জলে মাছ ধরা। উনি রাজনৈতিক সম্মেলনে কিন্তু বক্তব্যটা দিলেন না, উনি প্রেস মিট করে ওই রকম কথাটা বলেননি। তো রাজনীতির জায়গাতে থাক, পুষ্পবন্ত থাকুক ওটা জায়গাতে। পাশে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য টাটা গ্রুপ যেটা নিয়েছে 5 তারা করবে, এটাও খুব। আমাদের রাজ্যবাসী কি চাই? আমরা চাই একটু ভালো থাকতে, অন্য বস্ত্র, বাসস্থান। তো পরিস্থিতি তো গুলাটে, বাজার মূল্য অগ্নি মূল্য, যে কোনো জিনিসে ধরতে গেলে ছেঁকা খেতে হয়। আজকে শীতের মৌসুমে ফুলকপি হোক, বাঁধাকপি হোক, বিভিন্ন শাকসবজি 100 টাকার নিচে আমি পাই না। 150 টাকা গাজর, 150 টাকা, 180 টাকা ফুলকপি, 120 টাকা। এই কথাগুলো না বলে পুষ্পবন্ত নিয়ে আমি জল খাবো নিয়ে গতকাল তো বলেছিলাম। ঠিক পুষ্পবন্ত বেকারদের নিয়ে কথা বলুন। বেকাররা কিভাবে বাঁচবে? গরিব শ্রেণী, জায়গার কাজ নেই, পাহাড়ে কি অবস্থা, খাবার নেই। ওই আবার আপনাদের পেপারের মাধ্যমে দেখি ঝুলন্ত ব্রিজ বানিয়েছে, 2 ঘন্টার মধ্যে এটা কাজ হয়ে গেছে। সেগুলো আমরা প্রত্যেকদিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাই কতটা কি হয়েছে, কতজন বিচার পায়। এরকম থাকবে, রাজনীতি থাকবে, মানে থাকবে। আরে আমরা সংবিধান মানি, সবই মানি। তো সংবিধানে তো B.R. আম্বেদকর যিনি ছিলেন, ওনার সঙ্গে অনেকেই ছিলেন। 10 বছরের জন্য শুধু যারা অনুন্নত তাদেরকে দেওয়া হয়েছিল। তারপর এটা শেষ হয়নি এখন পর্যন্ত, আজকে এত বছর হলো। আবার কিছু বক্তা আছেন গণগান কীর্তন করেন। আপনাদের ব্যাপারটা আমি কি বলবো, অনেকটা সময়ের দরকার আর কি, তো পারি না আর কি। ওই সাইডে জগন্নাথনগর সাইড গিয়ে মুখ্যমন্ত্রী যখন ছিলেন, এখন প্রাক্তন মানে সরকার, নির্বাচন কমিশন বা এই জাতীয় সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার মধ্য দিয়ে তাদের আগামী দিন বা তাদের আদর্শ সুরক্ষিত নয়, তারা বুঝতে পারছে। তো সেই জায়গায় এই দেশের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, সমাজের অংশের মানুষ, তাদের শক্তিকে বিভাজিত রাখার জন্য এবং সেই ফাঁক ফোকরের মধ্য দিয়ে কিভাবে সরকার থাকা যায় তার জন্য তাদের অস্ত্র বিভাজনের, এবং সেই বিভাজনের যে মূল তাদের কৌশল হল ভারতবর্ষের মধ্যে নানাভাবে কোথাও ধর্মীয় বিভাজন, সম্প্রদায়গত বিভাজন, আঞ্চলিক বিভাজন। গত 10.5-11 বছর ধরে আমরা এই ঘটনাগুলি দেখছি এবং খুবই যে ক্ষীণ শক্তি নিয়ে
শরিকদের উপর নির্ভরশীল হয়ে বিজেপি আজকে ক্ষমতায় আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি আগামী দিন তারা যে পথ অনুসরণ করবে সেই পথ এই বিভাজন, এবং তার মধ্য দিয়ে তাদের নীতি জনগণের বিরুদ্ধে আরো কিভাবে তারা এটাকে এই সন্নিবেশিত করবে সেই চেষ্টা চালিয়ে যাবে। সেই দলে কিন্তু রাজ্য সরকার চালাচ্ছে। আমরা যখন আজকে এরকম একটা সাংগঠনিক প্রক্রিয়া আমরা সামিল হয়েছি, ঘটনাচক্রে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এই রাজ্যের যে শাসক নমস্কার, কে বলছেন? ভারতীয় জনতা টিভি সাউন্ড বন্ধ করুন। ভারতীয় জনতা পার্টি তারাও তাদের মতো করে একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের সাংগঠনিক প্রক্রিয়া যে আমাদের 4000 উপর ব্রাঞ্চ, অর্থাৎ 4000 ব্রাঞ্চ তারা এই জাতীয় সম্মেলন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক অবস্থা, আমাদের সাংগঠনিক অবস্থার পর্যালোচনা এগুলি করছে। তার উপরে লোকাল, মহকুমা, জেলা এবং আগামী বছরে 29, 30, 31 তারিখে আগরতলাতে আমাদের 24তম রাজ্য সম্মেলন সংগঠিত হবে। জনতা পার্টিরও তাদের সাংগঠনিক প্রক্রিয়া, সদস্যতা অভিযান আমি বিস্তারিত বলার দরকার নেই, সবাই নিশ্চিত। এখানে আপনারা শুনলেন সে সম্মেলনের যে আয়োজন, সেই আয়োজনে সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্য, পুষ্পবন্ত প্রাসাদ থেকে শুরু করে সব বিষয় নিয়ে যেন তার মতন করে রাজনৈতিক জবাব দিলেন। এবার কে দেবে জবাব সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।